আসসালামু আলাইকুম। স্বাগত জানাই 7 মিনিটস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট একরামুল হক ভূঁইয়া সিনিয়রকে। ওনার সাথে আজকে আমরা যৌতুক এবং যৌতুক নিরোধ আইন নিয়ে আলোচনা করব। প্রথমত আমি বিজ্ঞ আইনজীবীকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন এবং আপনি আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আপনার কাছে আমরা জানতে চাই, যৌতুক বলতে আসলে কি বোঝায়, অথবা যৌতুক নিরোধ আইন বলতে কি বোঝায়। প্রথমে আমাদেরকে যৌতুক সম্পর্কে ধারণা দিন, তারপর যৌতুক নিরোধ আইন সম্পর্কে সংক্ষেপে আপনার বক্তব্য পেশ করুন। ধন্যবাদ জনাব অ্যাডভোকেট নাসির মিয়াজিকে অত্যন্ত সময় উপযোগী এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আসার জন্য। আসলে যৌতুক আমাদের দেশে একটা সামাজিক ব্যাধি। আমাদের সামাজিক অবস্থায় যৌতুক একটা ব্যাধি হিসাবে ইতিমধ্যে বিস্তার লাভ করেছে। আর এটাকে প্রতিরোধ করার লক্ষ্যেই সরকার একটি আইন করেছেন, যেটাকে বলা হয় যৌতুক নিরোধ আইন। এই যৌতুকটা হলো আসলে মূলত আমাদেরকে আগে বুঝতে হবে আসলে যৌতুকটা কি। যৌতুক হলো বিয়ের শর্তে অথবা বিয়ে বলবৎ রাখার জন্য কোনো পক্ষ যদি অপর পক্ষের নিকট কোনো অন্যায় অনৈতিকভাবে কোনো অর্থ দাবি করে, সেটাকে আমরা যৌতুক বলি। সেটা অর্থ হতে পারে, মনে করেন আমি এক্সাম্পল দিলাম, একটা ছেলে বিয়ের পরে বিয়ে বলবৎ রাখার শর্তে বলো যে তুমি আমাকে 10 লক্ষ টাকা দিবা, আমি ব্যবসা করব, অদেশ বিদেশ যাব, এটাও যৌতুক। আবার একটা মেয়ে পক্ষ যদি বলে যে তুমি তোমার সংসার করতে হলে অথবা বিয়ে বলবৎ রাখার জন্য, বিয়ে রাখতে হলে তুমি আমাকে একটা সম্পদ দিবা, একটা জমি লিখে দিবা, একটা বাড়ি লিখে দিবা, এটাও ঠিক যৌতুক। অর্থাৎ আমরা যদি অনৈতিকভাবে কোনো পক্ষ অপর পক্ষের নিকট কোনো কিছু দাবি করলে সেটা যৌতুক হিসেবে পরিগণিত হবে। লার্নেড বিজ্ঞ অ্যাডভোকেটের নিকট আমাদের আরো প্রশ্ন থাকবে, আসলে যৌতুক কি শুধু ছেলে পক্ষই দাবি করতে পারে নাকি মেয়ে পক্ষও যৌতুক দাবি করতে পারে? এই বিষয়টাও একটু আমাদের কাছে পরিষ্কার করুন। আমাদের সমাজে প্রচলন হচ্ছে, আমাদের একটা বদ্ধমূল ধারণা হলো যে যৌতুক শুধু ছেলে পক্ষ চায়। আসলে তা না, যৌতুক উভয় পক্ষ, যে পক্ষই দাবি করবে সেই যৌতুক এই মামলার আওতায় আসবে। যে দাবি অনৈতিকভাবে কোনো কিছু দাবি করবে সেটাই যৌতুক। যেমন এই ছেলে পক্ষ বলল যে না, আমাকে এত টাকা যৌতুক দিতে হবে, এটা বিয়ের পরে হতে পারে, আগে হতে পারে, বা বিয়ের সময় হতে পারে, এটা একটা যৌতুক। অথবা বিয়ে বলবৎ থাকা অবস্থায় যদি স্ত্রী দাবি করে যে আমাকে এই একটা সম্পদ দিতে হবে, আমাকে একটা বাড়ি করে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, এরকম যদি দাবি করে সেটাও একটা যৌতুক। ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী। আপনার আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যৌতুক বলতে কোনো পক্ষ, স্বামী অথবা স্ত্রী, যদি তার বিবাহের উদ্দেশ্যে অথবা বিবাহের সত্য সৌরভ অথবা বিবাহ অব্যাহত রাখার সত্যরূপে যদি কেউ কারো কাছে যদি কোনো সম্পদ, টাকা পয়সা অথবা যে কোনো কিছু যদি দাবি করে বিবাহ কন্টিনিউ রাখার জন্য বা অব্যাহত রাখার জন্য, তাহলে সেটাকে আমরা যৌতুক হিসাবে পরিগণনা করব। এবং সেই যৌতুক নিরোধ করার জন্য যে আইনটি রয়েছে সেটা যৌতুক নিরোধ আইন হিসাবে আমাদের কাছে পরিচিত। বিজ্ঞ আইনজীবীর কাছে এই মুহূর্তে আমাদের প্রশ্ন, তা হচ্ছে এই আইন কবে প্রবর্তিত হয়েছে বা এই আইনের প্রেক্ষাপট কি ছিল, একটু যদি আমাদেরকে সহজভাবে বুঝিয়ে বলতেন। আসলে যৌতুক নিরোধ আইনটি আমাদের দেশে নতুন নয়। যৌতুক নিরোধ আইনটি প্রবর্তিত হয় 1980 সালে। পরবর্তীতে এই আইনটাকে সময়ের সাথে সামঞ্জস্য করে, যেহেতু আমাদের দেশে যৌতুকের মাত্রা বেড়ে গেছে, তখন সময়ের সাথে সামঞ্জস্য করে 2018 সালের 1 অক্টোবর এই নতুন করে এই আইনটি প্রবর্তন করা হয়। আর তখন এই আইনটির নাম দেওয়া হয় দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্ট 2018। এই নামে বর্তমানে এই আইনটি আমাদের দেশে প্রচলিত আছে। ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী। এখন আপনি আমাদেরকে সংক্ষেপে উপস্থাপন করুন এই আইনে কয়টি ধারা রয়েছে এবং এই ধারাগুলোর মধ্যে কোন কোন আইনে মামলা করা যায়। অর্থাৎ কেউ যদি কারো কাছে যৌতুক দাবি করে তাহলে সে কোন ধারা
সে মামলা করবে আদালতে, সেই ধারাগুলো আমাদের কাছে সংক্ষেপে একটু যদি বলেন। মূলত এই আইনে 11টি ধারা সন্নিবেশিত করে এই আইনটি প্রবর্তন করা হয়। যদিও 11টি ধারা নিয়ে এই আইনটি প্রবর্তন করা হয়, তথাপিও এই আইনে 3টি ধারায় মূলত শাস্তির বিধান রাখা হয়েছে। সেখানে সেকশন 3-তে বলা হয়েছে, কোনো পক্ষ যদি অপর পক্ষের নিকট যৌতুক দাবি করে তাহলে সে অনধিক 5 বছর, ন্যূনতম 1 বছর এবং 50,000 টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে সেকশন 3-তে। আবার সেকশন 4-এ যে বিধান রাখা হয়েছে, মূলত শাস্তির বিধান রাখা হয়েছে 3টে ধারায়, সেকশন 3, সেকশন 4 এবং সেকশন 6। সেকশন 4-এ যেটা রাখা হয়েছে, যদি কোনো পক্ষ অথবা উভয় পক্ষ যৌতুক গ্রহণ অথবা প্রদান করে তাহলে সেম একই শাস্তির বিধান রাখা হয়েছে। 6 ধারায় কি বলা হয়েছে এবং 6 ধারায় বিবেচ্য বিষয় কি, অথবা কেউ যদি ভুয়া মামলা করে তাহলে তার বিরুদ্ধে প্রতিকার কি, এই বিষয়টা আমাদেরকে একটু সংক্ষেপে তুলে ধরুন। আসলে এই আইনের 6 ধারাটি একটু ইন্টারেস্টিং, বিকজ এই আইনে এই 6 ধারায় কোনো পক্ষ যদি কোনো অন্য পক্ষের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানি মামলা করে তাহলে তার বিরুদ্ধে সেম সমপরিমাণ সাজা, সমপরিমাণ অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। অর্থাৎ অনধিক 5 বছর, ন্যূনতম 1 বছর এবং 50,000 টাকা জরিমানা এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে এই আইনে। অর্থাৎ কেউ যদি যৌতুকে 3 এবং 4 ধারায় মামলা করে আসামি পক্ষের বিরুদ্ধে যে শাস্তির বিধান রাখা হয়েছে ঠিক সেম কেউ যদি মিথ্যা এবং হয়রানিমূলক মামলা করে তার বিরুদ্ধেও সেম একই সাজা, একই জরিমানার বিধান রাখা হয়েছে। ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী। আপনার বক্তব্য থেকে যে বিষয়টা আমরা একটু ধারণা পেলাম তা হচ্ছে, কেউ যদি ভুয়া মামলা করে নিশ্চয়ই তার বিরুদ্ধেও কোনো প্রতিকার রয়েছে। কেউ যদি এই আইনে আদালতে যদি মামলা করে তাহলে আদালত কি প্রাথমিকভাবে এই ধারাগুলোতে কি মামলা আমলে নিতে পারবেন কিনা, অথবা তদন্ত করে আমলে নিতে পারবেন কিনা, এই বিষয়টা আমাদের একটু ধারণা দিবেন। একই সাথে কেউ যদি এই আইনে গ্রেপ্তার হয় অথবা এই আইনে যদি কেউ ফেঁসে যায় অথবা কারো বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে সে কিভাবে এই মামলা ফেস করবে, এই বিষয়ে আমাদের একটু ধারণা দিন। ধন্যবাদ। আসলে আমল বলতে এর আগেও বলেছি, এই মামলাটা দায়েরের সময় অন্যান্য মামলা, আমরা যদি একটা প্রতারণা মামলা করি বা অন্যান্য মামলা করি আমাদের কিছু ডকুমেন্টস লাগে। আর এই আইনে মামলা করতে হলে আপনি বিয়ের কাবিননামা দেখালে হয়ে যায় এবং একটা ঘটনা সাজিয়ে মামলা করলে এই মামলাটা সরাসরি কোর্ট কগনিজেন্স নিয়ে নেয়। এই কগনিজেন্স নেওয়ার সাথে সাথেই তার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে যায় এবং নন বেইলেবল ওয়ারেন্ট। সুতরাং তাকে জামিন নিতে হলে আপোষ করে জামিন নিতে হয়। এই হলো বিষয়। ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী। এতক্ষণ পর্যন্ত আমরা যৌতুক নিরোধ আইন সম্পর্কে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমাদেরকে আপনি অনেক বিষয়ে ইনফরমেশন দিয়েছেন, সেজন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনি আমাদেরকে সংক্ষেপে বলুন, যদি সামনে এই আইন সংশোধনী নিয়ে আসা হয় অথবা সরকার যদি এই আইন সংশোধন করার উদ্যোগ নেয় তাহলে কি বিষয়গুলা সরকার মাথায় রাখা উচিত, অর্থাৎ এই বিষয়ে আপনার কি শাসন থাকবে? আসলে আমি মনে করি এই আইনটি যেহেতু 1980 সালের দ্য ডাউরি প্রহিবিশন অ্যাক্টকে সংশোধন করে বা রহিত করে 39 নং আইনের মাধ্যমে এই আইনটি প্রবর্তন করা হয়। বিগত বছরগুলোতে আমরা আসলে প্র্যাকটিশনার লয়ার হিসেবে এই আইনের অনেক অপপ্রয়োগ আমরা দেখেছি, যেটা এর আগে বলা হয়েছে। এই আইনে মামলা করার সাথে সাথে কগনিজেন্স কোর্ট ওয়ারেন্ট দিয়ে দেয়, আসামির ডিফেন্স করারও কোনো সুযোগ থাকে না। সুতরাং আমি মনে করি এই আইনে মামলা করার পরে অন্যান্য যে সিআর মামলাগুলো আমাদের কোর্টে দায়ের হয় সেসব মামলায় কগনিজেন্স কোর্ট প্রথমে তদন্ত দেন, তদন্ত সাপেক্ষে মামলা গ্রহণ করেন। তা আমি মনে করি এই আইনে মামলা হওয়ার পরেও যদি তদন্তের একটা বিষয় থাকে তাহলে আমি মনে করি মানুষ এই আইনের সুফল পাবে, কোনো নিরপরাধী লোক এই আইনে অভিযুক্ত হবে না। আর এই আইনে সে সুযোগ রাখা হয়েছে 9 নম্বর ধারায়, সেখানে বলা হয়েছে সরকার যে কোনো সময় এটা মডিফাই করতে পারবে।
ধন্যবাদ বিজ্ঞ আইনজীবী। আপনার বক্তব্য থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে অবশ্যই এই মামলায় তদন্ত সাপেক্ষে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা উচিত। প্রাথমিকভাবে ম্যাজিস্ট্রেটের যেই পাওয়ার রয়েছে, প্রাথমিকভাবে আমলে নেওয়া অথবা গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা, সেক্ষেত্রে আপনার সাজেশন হচ্ছে প্রাথমিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু না করে তদন্ত সাপেক্ষেই গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বক্তব্য পেশ করার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।